আজকে ভূতাশ্রমটা অনেক স্পেশাল হবে। আমাদের কিছু সিনিয়র ভাই আছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, বাট আমাদের সঙ্গে আছেন। তাকে আমরা তার কাছে ঘটনা শুনবো। খুবই ভয়ঙ্কর ঘটনা। আমি জানি না যে নাম উনি বলবেন না, কিন্তু জায়গার নাম বলবেন কিনা, দেখা যাক। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি আমাকে যে মুরব্বী বানিয়ে দিয়েছেন, আপনি তো আমার চেয়ে কত মুরব্বী, তাই না? আমি বাচ্চা মানুষ, সিনিয়র বানিয়ে দিলেন। ওকে, আপনার ঘটনায় যাই। আচ্ছা রাসেল ভাই, অ্যাকচুয়ালি ওইটা বলার আগে আমি একটু আমার কিছু জিনিস বলে নিই। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি কাজকর্ম করি, এসব করি, রাতে খুব বাসায় ফিরি। যেটা করতে হয় যে কাজে যখন অনেক প্রেশার থাকে, স্ট্রেস রিলিজ করার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে দুইটা কাজ করি। সেটা হচ্ছে খুব অনেক ভলিউম দিয়ে মিউজিক শুনি আর ড্রাইভ করি। তো এটা আমার একটা হবি টাইপের। ইদানিং একটু কম করি, অনেক আগে থেকে কাজটা করতাম, যার ফলে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। ঢাকা থেকে অনেক দূরে দূরে অনেক জায়গায় আমি ঘুরেছি। তখন অনেক ধরনের এক্সপিরিয়েন্স আসছে। ওই রকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলছিলাম। তো আপনি যে ঘটনাটা বলছেন এটা বলার আগে অন্য একটা ঘটনা আগে প্লিজ। আমি ঢাকা শহরে ভাড়া থাকতাম, বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায় থাকতাম। তো তখন আমি যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে বনানীতে। আচ্ছা, বনানীতে আপনি চেনেন, রোড নাম্বার 27। আচ্ছা, এই যে কবরস্থান রোড একদম। তো আমি রাতে সেখানে ঢুকতে যে সাধারণত কামাল রোডে ঢুকতাম। আচ্ছা। তো প্রায়ই যেটা হতো যে ওখানে ঢুকছি, বাসায় যাচ্ছি, হয়তো কোনোদিন 12:30, কোনোদিন 12টা, কোনোদিন 1টা 1:30 এরকম। জি। তো যেটা হতো আমি ড্রাইভ করছি, ড্রাইভ করে যখন টার্ন করে আমি অবস্থান রোডটাতে ঢুকবো, তখন এরকম এক্সপিরিয়েন্স হতো যে অন্য একটা গাড়ি এখানে আসতেছে। তো ওই গাড়িটা যেটা করতো, হেডলাইট অন করে রাখতো, হাই বিম দিয়ে রাখতো। তো এটা খুব ইরিটেটিং। তো আমরা যে কাজটা করতাম সেটা আই বিলিভ ইউ হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স ইন ঢাকা সিটি, লোকজন এরকম করে। তো যখন ওই গাড়িটাকে পাস করে যাই, হয়তো আমরা কিছু বলি না, বাট চোখে একটু চোখ রাঙানো টাইপের একটা শাসন করার একটা ব্যাপার থাকে, চোখ দিয়ে মানুষের বিরক্তি প্রকাশ করা, কাইন্ড অফ। তো এরকম করতাম। তো উই অল আর ইউজ টু ইট দ্যাট। তো ওই ঘটনাটা যেখানে শুরু, সেটা হচ্ছে যে হঠাৎ করে একদিন এরকম রাতে ফিরছি। তো আমি দেখলাম যে একটা ভাঙা চোরা অনেক পুরোনো টাইপের গাড়ি। ইট লুকস লাইক হয়তো 80s এর স্টারলেট টাইপের গাড়ি, রং টং ঠিক নাই। ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ দ্য কালার, প্রবলি আই উইল নট টেল ইটস মেরুন কালার, কারণ এটা রাস্টিক একটা কালার হয়ে গেছে। এটা কি কালার ছিল আই ডোন্ট নো। এন্ড এত পুরোনো গাড়ি, এর মধ্যে লাইটটা প্রচন্ড জ্বলজ্বল করছে, মনে হচ্ছে যেন একদম নতুন গাড়ির মতো। তো আমি চোখে লাগছে, আমি টার্ন করছি। তো আমি স্পিডটা যত পারি কমালাম, কোন রকমে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না ঘটে, সেভাবে টার্ন করলাম। করার পর ন্যাচারালি আমি ডান দিকে তাকিয়ে ড্রাইভারকে শাসাতে, তখন প্রচন্ড রকম সারপ্রাইজ। কারণ আমি তাকিয়ে দেখি ভেতরে যিনি গাড়ি চালাচ্ছেন, লুকস লাইক এ মহিলা, এন্ড ইটস নট, খুব কম বয়সী, লুকস লাইক অ্যাটলিস্ট 70+- কিংবা তার বেশি হতে পারে। তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে আমার দিকে তাকিয়ে হাসছে, দাঁতগুলা বের করা, এবং তার কাঁচটা অলমোস্ট 90 ডিগ্রি, আর এক্স্যাক্টলি 90 ডিগ্রি ঘোরানো, যেটা অ্যাকচুয়ালি মানুষ পারে না। এটা সম্ভব না। আমি দেখে হঠাৎ করে মনে হচ্ছে কিভাবে সম্ভব। তো ইনস্ট্যান্টলি আমি গাড়ি নিয়ে চলে আসলাম, উনিও চলে গেলেন বা এরকম কিছু একটা। এই কয়েক মুহূর্তে যেন এটা দেখলাম। তো ইট ওয়াজ হয়তো আমার কিছু অন্য কিছু থেকে এরকম ভেবেছে এরকম হতে পারে, বাট ইট হ্যাপেন্স সেভারাল টাইমস। সেম রোডে, সেম জায়গায়, সেম রোডে আসা যাওয়ার পথে কোন একটা জায়গায়, এই 27 নম্বর রোডে এটা ঘটে। তো আমি দু একজনকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আছে কিনা, যেহেতু একটা গোরস্থান আছে, বাট কেউ কোনো কিছু রেফারেন্স দিতে পারলো না, বা এরকম কিছু তাদের ঘটেছে এটা হলো না। বাট এটা হয়েছে অ্যাটলিস্ট 4-5 বার ইন 3 ইয়ার্স। এবং এটা শুধু আপনি একা দেখেন, এটা আমি শুনেছি, আরো দু একজন বলেছে, বাট আই ডোন্ট নো ওয়েদার ইজ রাইট অর রং। এরকম অনেকেই বলছে যে রাস্তাটা এরকম কিছু কিছু জিনিস তারা দেখেন, কিছু জিনিস করেন। আর মনে হচ্ছে আপনার গাড়িতে অন্য কেউ ছিলেন, তিনিও দেখেছেন। এটা একবার শুধু হয়েছে, সেটা হচ্ছে
আমি যখন ঢুকছিলাম তখন আমার পাশের সিটে আমার ছোট্ট ছেলে এবং আমার ওয়াইফ ছিলেন। তাদেরকে আমি যখন এটা দেখলাম, বিকজ আই নো দ্যাট এই জিনিসটা আছে, ওই দিন দেখলাম যে ওই মহিলার চেহারা আরো বেশি বিভৎস। আচ্ছা, তখন ওরা যখন তাকাতে যাচ্ছে, মানে দে অলসো মাই স্পাউস অলসো ভেরি মাচ ইরিটেটেড যে এটা কি এত লাইট এরকম। আমি সাথে তাদেরকে বললাম না তাকিয়ে না দিকে, মানে আমি তাদেরকে সেম জিনিসটা তারা গাড়িটা দেখেছে, ইয়ার দেখেছে, এতটা ডিপলি হয়তো মহিলাকে দেখে নাই। বাট আমি চেষ্টা না দেখার জন্য, আমি চাচ্ছিলাম না দেখুক। বাট এই প্রতিবারই আমি যখন দেখতাম তো এই একটা ভয় পাইতাম, যে ভয়টা খুব মজার ভয়, পিছনে মেরুদণ্ড পেয়ে নেমে যেত, ঘাম আসতো, এরকম একটা ব্যাপার। বাট আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ রাইট অর রং, মেবি ইটস আমার ভয় হতে পারে। কিন্তু আপনি সেকেন্ড যেটা দেখেছেন ড্রাইভিং নিয়ে, ওইটা সেইটা তো আরো ভয় ছিল, মানে সেম অন্য একটা জায়গায়, এটা বনানীতে না, এটা গুলশানে। অন্য একটা হচ্ছে কি যে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওইটা হচ্ছে কি এরকম অনেকগুলা ঘটনা ঘটেছে, এরকম অনেকগুলা জিনিস দেখেছি। আমি খুব ইটস নট কাইন্ড অফ পার্সন যে আমি এই জিনিসগুলো বিলিভ করি, আবার জিনিসগুলো এরকম যে এটা আমাকে নিয়ে ঘটেছে। কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলেছিলেন যে আপনি কখনো মনে হয় না যে আপনি একা বা এরকম কোন, এটা হ্যাঁ, এটা অন্য জিনিস। আচ্ছা, মানে আমি গাড়ি চালাতে যেরকম অনেক এক্সপিরিয়েন্স এসছে, যে জিনিসগুলো আমি বিলিভ করি না, আমি খুব লজিক দিয়ে বোঝার চেষ্টা করি, যার ফলে আমার কাছে মনে হয় মেবি ইট হ্যাজ সাম আদার এক্সপ্লানেশন হোয়াট আই ডোন্ট নো। আচ্ছা, বাট দেয়ার আর মেনি থিংস আই হ্যাভ বিন এক্সপিরিয়েন্স যে ওইটা হয়তো আমি জানি না, বাট আমি এটা কেন ঘটেছে তাও জানি না, বাট লুকস লাইক দ্যাট। বা কতগুলো আবার এরকম রেফারেন্সও পেয়েছি এই কারণে এরকম ঘটেছে, কারণ আমি এটা পরে ডিগ আউট করেছি এটা কেমন কি হয়েছে। এরকমই একটা ঘটনা বলছিলাম, যেটা এটা কি বলবো এখন? আমাকে বলুন, একটা ব্রেক নিতে হবে, বলে ফেলি, আমাদের খুব বেশি। ছোট্ট আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ছোট্ট একটা ঘটনা হচ্ছে কি, এটা অনেকদিন আগে, এটা আমরা গেলাম বগুড়াতে, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল। তো আমরা ফিরছি, ওই দিন ফিরতেই হবে, কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না। সিরাজগঞ্জ থেকে আমরা একটা গাড়ি পেলাম, ট্রাক, ঠিক আছে। তো ওই সিরাজগঞ্জের ট্রাকে করে ফিরছি, ট্রাক ড্রাইভারকে সামহাও পটিয়ে আমার ফ্রেন্ডটা, হি ওয়াজ ভেরি মাচ স্মার্ট। তো ও পটাইলো যে ঠিক আছে আমাদেরকে ঢাকায় নিয়ে যাবে। তো ট্রাক ড্রাইভার আমাদেরকে খাতির করে তার পাশের সিটে বসতে, মানে ড্রাইভার তার পাশের দুইটা সিট আমরা দুজন বসলাম, আর হেল্পারকে উপরে পাঠাতে, তার সাথে আরো দুজন লোক ছিল গাড়ির পেছনে। গাড়িটা খালি ছিল, খুব একটা ভালো ছিল, মানে ইট ওয়াজ নট ক্যারিং প্রোডাক্ট, কিছু একটা। তো যমুনা ব্রিজ থেকে যখন নামলাম, উই আর টুয়ার্ডস অ্যাপ্রোচিং টু টাঙ্গাইলের দিকে, ওই রাস্তাটা অনেক ফাঁকা এবং অনেক লম্বা। তো আমরা টায়ার্ড, ট্রাকে উঠেছি, একটা কেমন লাগছে, ট্রাকে এর আগে আমি উঠি নাই। হঠাৎ করে আমার ফ্রেন্ডটা চিৎকার করেছে, এটা কি করছে, কি হচ্ছে, মানুষ, একটা মানুষ। আমিও দেখলাম যে স্পষ্ট একটা মানুষ রাস্তা ক্রস করছে, এন্ড খুব ধীরে ধীরে ক্রস করছে, খুব ধীরে ক্রস করছে। যে খুব স্বাভাবিক ঘটনা, রাস্তা ক্রস করতে ড্রাইভার শুড ব্রেক এন্ড করবে, মানুষকে যেতে দিবে। ট্রাক ড্রাইভার মানে এমন ভাবে চালাচ্ছিল, আমরা দেখলাম উনি ব্রেক করছেন না। এন্ড আমার বন্ধুটা প্রচন্ড জোরে চিৎকার করে উঠলো, কি করছেন। ট্রাক ড্রাইভার না থামিয়ে ওই মানুষটার উপর দিয়ে চলে গেল। আমরা তো মানে ভয়াবহ, ট্রাক ড্রাইভার একটা মানুষ মেরে ফেলছে বা এরকম কিছু একটা। আর ট্রাক ড্রাইভার উল্টা বলছে, আরে ভাই এটা কিচ্ছু না, এরকম রাতের বেলায় গাড়ি চালায় এরকম ঘটনা ঘটবেই, এগুলো মানুষ না, এটা অন্য জিনিস। কি জিনিস, আর একটা মানুষ মারছেন, আপনি তো খুন করছেন, হ্যান ত্যান এরকম। আমার বন্ধুরা আরো খেপে গেল, কিন্তু উনি বলছেন না, এরকম ঘটে, এরকম প্রচুর ঘটনা ঘটে, এটা কোনো ব্যাপার না। এবং ওই সময় তো কোনো ঝাঁকিও খায়নি গাড়ি, কোনো ঝাঁকি টাকি কিছু নাই, কিন্তু আমরা স্পষ্ট দেখলাম একটা মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এবং ট্রাক ড্রাইভার তার উপর দিয়ে চলে গেছে। ওকে, এবং উনি কোনো ব্রেক করলেন না, কিচ্ছু করলেন, নর্মালি গাড়ি চালায় চলে গেছে। তারপরে ওনারা জানেন যে এখানে এরকম, এইটাই তো উনি পরে তখন বলেছে, আপনারা জানেন না রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আছে, এই জায়গাটা একটু অভিশপ্ত জায়গা, এই জায়গায় দেখুন প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এবং এরা আসে এরকম অ্যাক্সিডেন্ট ঘটায়। বাহ। এন্ড আমি পরে তন্ন করে ওই দিনের, ওই রাতের পরে 2 দিন আমি পত্রিকা যতগুলো ছিল চেক করলাম, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো মানুষের লাশ পাওয়া গেছে কিনা, কোনো কিছু পেলাম না। কিন্তু ওই ট্রাক ড্রাইভার বলছে যে এরকম অনেকগুলো অভিশপ্ত জায়গা থাকে। উনি একটা গল্প বললেন, যেটা আমার এক্সপিরিয়েন্স সাথে খুব যায়, ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সাথে। উনি বললেন যে এরকম কিছু জিন থাকে, ভালো জিন যেরকম আছে এরকম খারাপ জিনও আছে। তো এই খারাপ জিনরা যেটা চায়, তারা মানুষের ক্ষতি করতে চায়।
মানুষ নাকি জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ইনসান ইজ মোর পাওয়ারফুল দ্যান জিন। তো ইনসান তখন ইনসানকে সরাসরি করতে পারে না, জন্য তারা অ্যাকশন ক্রিয়েট করে সো দ্যাট মানুষ ভুলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে বা Okay. সেটা একটা প্রেক্ষাপট তৈরি করে। তো এরকম নাকি রাস্তাঘাটে হঠাৎ করে সামনে চলে যাওয়ার পরে আমি ওর অনেকগুলো জায়গায় এরকম পেয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে। And যেটা বললাম যে হয়তো সেভাবে চেষ্টা করে মনে রাখতে পারলে, তো ওই আমার পরের ঘটনাটা এটাই আমি Okay. হয়তো বেঁচে গেছি, আমি এটা বলবো। ওকে, আমরা চলে যাবো, আমরা চলে যাচ্ছি আরজে নাওফের কাছে এবং তার একটা ঘটনা শুনবো আমরা। জি রাসেল ভাই, এটা হচ্ছে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। হ্যাঁ। 2006 আমি এ লেভেল শেষ করি এবং আমার বাবা হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বাংলাদেশি টু ডু আ ওয়ার্ল্ড বাইসাইকেল। আচ্ছা, তো ওনার ছেলে হওয়াতে আমার আই অলওয়েজ ফেল লাইক আমার কিছু একটা করতে হবে। সো আমার পুরো এ লেভেল সময়টা আমি প্ল্যান করছিলাম যে এ লেভেলটা শেষ হওয়ার সাথে সাথে আমি সাইকেল নিয়ে কক্সবাজার চালাই যাবো। সেটা ছিল প্রথম প্ল্যানটা এবং আমার ফ্রেন্ডদেরকে বললাম, অনেকে একসাথে হলো। লাস্ট মোমেন্টে গিয়ে সবাই আর মানে যখন দেখছে যে আসলে প্ল্যানটা সিরিয়াস হতে যাচ্ছে, এট দি এন্ড আমরা মাত্র 4 জন রয়ে গেল। তো প্ল্যানটা আমরা এরকম ভাগ করে নিলাম যে ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি আমার কাজিন এবং 2টা ফ্রেন্ড ছিল। সো 5 দিন ভাগ করে নিয়েছি। ফার্স্ট স্টপ কুমিল্লা, তারপর সেকেন্ড দিন ফেনী, তারপর চিটাগং, তারপর জয়করিয়া, তারপর কক্সবাজার। সো কাহিনীটা হয়েছে আমার চিটাগং এ, এবং চিটাগং এর যে আমরা থার্ড ডেতে ছিল ওটা ছিল হচ্ছে ফেনী টু চিটাগং। আচ্ছা, আমরা দিনে অ্যাভারেজ ধরেন 80 কিলোমিটার চালাতাম। বাট ওই দিন আমাদের ওই দিনটা খুবই খারাপ একটা দিন ছিল। 80 কিলোমিটার আমরা চালাই, বাট আমরা উই নিউ যে আমাদের ওই দিন 80 থেকে বেশি চালাতে হবে, এবং একদম জুলাইতে ছিল সেটা 2006 এর। সো অনেক গরমের মধ্যে। এন্ড আমার ফ্রেন্ড ওই দিন ট্রাকটাকে চাপিয়ে রাস্তার মানে নিচে ফেলে দেয় এবং সে মাথা ফাটিয়ে ফেলে। আচ্ছা, তো ওই অবস্থায় তাকে আমরা আশেপাশে একটা ক্লিনিকে নিয়ে কোনো মতো মাথাটা সেলাই করলাম, এবং ওই সেলাইটা মানে হি ওয়াজ এ ব্ল্যাক বেল্ট। তারপরে সে কন্টিনিউ করলো আমাদের সাথে। তো কন্টিনিউ করে আমরা চিটাগং থেকে যাচ্ছি এবং দিনটা অলরেডি খুবই খারাপ গেছে, আমাদের অলরেডি সময় নষ্ট হয়ে গেছে। এবং আমরা কিন্তু সন্ধ্যার পরে সাইক্লিং করতাম না, বিকজ বাংলাদেশের হাইওয়ে অনেক ডেঞ্জারাস সাইক্লিং এর জন্য স্পেশালি। এবং তখন কিন্তু সাইক্লিং এর এই ঝোঁকটা ছিল না, সাইকেলের জন্য প্রপার লাইটস, রিফ্লেক্টর, এগুলো আমরা এত প্রিপেয়ার্ড ছিলাম না। তো আমরা চিটাগং যাচ্ছি এবং দেখছি যে পথ আর শেষ হচ্ছে না, এবং চিটাগং ঢোকার আগ মুহূর্তে অলরেডি আমরা 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমার ফ্রেন্ড জাদনান ছিল, অলরেডি তার মাথা ফাটা তখন, মানে ওই অবস্থায় সে চালাচ্ছে কি, মানে মোটামুটি সে যথেষ্ট মানে সুস্থ না, মাথা সেলাই করে তারপরে আমরা রওনা দিচ্ছি। তো এট দি এন্ড আমরা চিটাগং ফাইনালি 117 কিলোমিটার, এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে আমার মিটার, 117 কিলোমিটার সাইক্লিং করে পৌঁছালাম। রাত বাজে তখন 10টা, এবং আমাদের জন্য বেশ অনেক কয়েকজন জার্নালিস্ট প্রেস ক্লাবে তারা ওয়েট করছে যে আমরা যাবো, আমাদের একটা ইন্টারভিউ নেবে, তারপরে আমরা যাবো হচ্ছে আমরা যেখানে যাওয়ার কথা। তো আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দিলাম, দিতে ওখান থেকে বের হতে আমাদের বেজে গেল 12:30টার মতো। এবং আমরা থাকবো কোথায়, আমার এক ফ্রেন্ডের একজন ছিল আমাদের সাথে, শাবাব, ওনার বাবা উনি আর্মিতে ছিলেন। উনি আমাদেরকে প্রত্যেকটা স্টপে আমাদের একটা ইদার আর্মি বা রেলওয়ে রেস্ট হাউস ম্যানেজ করে দিয়েছিল যেখানে আমরা থাকবো। সো চিটাগং এ আমাদের থাকার কথা টাইগার পাস। যারা চিটাগং থেকে শুনছেন তারা খুব ভালো মতো এই এলাকাটার কথা জানেন, টাইগার পাস। আমি তখনও ফ্যামিলির ছিলাম না টাইগার পাস। আমি শুধু জানি যে এরকম আমাদের টাইগার পাসে যেতে হবে, ওখানে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে, ওখানে গিয়ে আমরা ওই দিন রাতটা কাটাবো। তো আমরা 12:30টার দিকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে টাইগার পাস, আমি চিটাগং খুব একটা চিনি না, আমরা কেউ চিটাগং এ অত একটা যাইনি তখনও। খুঁজতে প্রায় 1টা বেজে গেল। 1টার সময় আমরা টাইগার পাসে ঢুকতেই না ব্যাপারটা কেমন ডিফারেন্ট ছিল, জায়গাটা মানে নর্মাল মনে হচ্ছে না, লম্বা গাছ, অন্ধকার, পুরো অন্ধকার, এবং যে বিল্ডিং গুলো দেখছি সব পুরোনো দিনের লাল ব্রিকের বিল্ডিং, ব্রিটিশ আমলের মনে হচ্ছে। তো এর মধ্যে আমরা যে রেস্ট হাউসটা খুঁজবো, ওই রেস্ট হাউসে কোনো ফোন নাই অ্যাপারেন্টলি, ফোন নাম্বার পেয়ে যেখানে আমরা ফোন করে জানাতে পারবো। আমরা শুধু ঢাকায় ফোন দিচ্ছি যে আমরা এখানে কাছাকাছি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, একটা ব্যবস্থা করতে হবে, ওখানে কোনোভাবে কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যে হলো কি, আমার যে ফ্রেন্ডের মাথা ফেটে গেছিল ওর 104 জ্বর উঠে গেছে, খুবই স্বাভাবিক, খুবই বাজে অবস্থা। এবং তখন আমাদের কাছে মানে নাপা দিয়ে মানে এরকম ছোটখাটো 104 জ্বর মানে সেটাই মানে একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে তার। হেলমেট ছিল না কিন্তু তখন তার। তো আমরা এরকম লিটারালি অসহায়ের মতো ছিলাম। ভিতরে টাইগার পাসে আমরা 4 জন আমাদের একটা ড্রেস করছিলাম, সবাই সাদা ড্রেস পরেছিলাম। এটাতে না মানুষ আমাদেরকে দেখে ভয় পেয়ে যেত। এত রাতে 4 জন সাদা ড্রেস পরে সাইকেল চালা যাচ্ছে। সো আমরা টাইগার পাসের ভিতরে খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না। 1টার সময় আমরা ঢুকেছি, তখন বাজে প্রায় 2টা। আমরা খুঁজে পাচ্ছি না, এবং আমার ফ্রেন্ড আর সাইকেল চালাতে পারছে না।
এবং হঠাৎ হঠাৎ একটা করে সিএনজি যায়, থামতে বলি যে ভাই ডিরেকশনের জন্য কোথায় এটা জানতে চাবো, কেউ ভয় থামে না, বিকজ শুনলাম যে ওই এলাকাটা নাকি খারাপ, রাত্রে অনেক চিন্তা হয় এবং অনেক প্যারানর্মাল জিনিসপত্র হয়, তো কেউ থামতে চাচ্ছে না। তো একটা পয়েন্টে আমি যেটা বললাম যে আমার কাজিন ছিল, আমরা 4 জন টোটাল, আমার কাজিন এবং আমার ফ্রেন্ড আদনান, যার মাথা ফেটে গেছে। আমরা হঠাৎ করে একটা ছোট বিল্ডিং পেলাম, ওখানে একটা লাইট জ্বলছে, একটা ছোট ক্লিনিকও বলবো না, একটা ইনফার্মারি টাইপের একটা জায়গা ছিল, ভিতরে 2টা নার্স ছিল। এবং আমরা গিয়ে ওখানে বললাম যে দেখেন আমাদের এরকম অবস্থা, আমরা একটা রেস্ট হাউস খুঁজছি। আমার ফ্রেন্ডকে দেখালাম যে ওনার খুবই বাজে অবস্থা, আমরা জাস্ট ইন কেস যদি রেস্ট হাউসটা না খুঁজে পাই তাহলে আমরা কি এখানে রাতটা কাটাতে পারবো কিনা। আচ্ছা, উনি স্ট্রেট ভাবে মানা করে দিল, বলেন নো, আপনাদেরকে আমরা চিনি না, আমরা এটা কিছু করতে পারবো না। বিকজ ওই এলাকাটাই এমন, মানে রাত্রেবেলা কেমন যেন একটা মানে একটা ভয় লাগে, থমথমে একটা ব্যাপার হয়ে যায়, একটা ব্যাপার থাকে, তো কোনো যাবে না। তখন আমরা বেশ কয়েকটা আশেপাশে কয়েকটা বিল্ডিং এ উঠে যাই, দেখি সব তালামালা। তো এবং ওই জায়গাটা কিন্তু একটু মানে উঁচু নিচু, অনেক ছোট ছোট পাহাড়ের উপরে জায়গাটা, উঁচু নিচু, অনেক বিশাল বড় বড় গাছ। তো একটা পয়েন্ট আমি বললাম যে আদনান আর আমার কাজিনকে বললাম সাইকেল আর চালাতে পারছিলাম না, 117 কিলোমিটার চালানোর পরে আমরা ট্রেন আউট পুরো, এবং আমরা ডিনার করি নাই, তার মধ্যে আমার ফ্রেন্ডের এই অবস্থা। আমরা যেটা করলাম যে ইনফরমেটর যেখানে পেলাম একটা লাইট ছিল, ওই সামনে ওই দুজনকে বসালাম, বললাম যে তোরা বস, আমরা বাকি 2 জন হাঁটতে হাঁটতে দেখি খুঁজে পাই কিনা, সাইকেল আর চালাতে পারছি না। সো কিছু লাইটের পিছনে টর্চ হয় না ছোট, ওই একটা টর্চ নিয়ে আমি আমার ফ্রেন্ড শাবাব হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম, যখন দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, আর ওই 2 জনকে ওখানে রেখে গেলাম, এবং ওরা ওখানে মানে ফুটপাতে বসে শুয়ে আছে, পারছে না নিতে। আমি শাবাব এরকম হাঁটছি, হঠাৎ দেখে একটা রিক্সা যাচ্ছে বেল মারতে মারতে। এই রিক্সাটাকে আমার থামাতে হবে যেভাবে, সে আমাদেরকে ভয় পাক না থাক, আমার থামাতে হবে। এট দ্যাট পয়েন্ট আমরা একদম অসহায় ফিল করছিলাম রাসেল ভাই, বিকজ খুবই স্বাভাবিক, ওই শহর, এরকম একটা সিচুয়েশনে পড়েছি আমরা, ফ্রেন্ড অসুস্থ, যে কোনো কিছু হতে পারে, আমাদের সেফটির একটা ব্যাপার আছে। সো রিক্সাটাকে আমি হাত দেখালাম, রিক্সাটা থামলো। আমি জিজ্ঞেস করলাম মামা তুমি কি রেলওয়ে রেস্ট হাউসটা চিনো? বলে হ্যাঁ। বলে চলে। আমরা 2 জন রিক্সায় উঠলাম, চিন্তা করলাম যে যাবো চিনে এসে তারপরে নিয়ে যাবো। আচ্ছা, তো রিক্সাটা ধরেন বেশি না, 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে ওখান থেকে, কোথা থেকে কোথাও অন্ধকারের মধ্যে, আমি কিছু দেখতে পারছি না, যাচ্ছে। আমার হাতে শুধু একটা লাইটারের টর্চ। গিয়ে সামনে দেখলাম একটা উঁচু রাস্তা, একটা ছোট পাহাড়ের মধ্যে উঁচু উঠবে রাস্তাটা, তো ওখান থেকে সে উঠবে। তো আমি রিক্সা থেকে নেমে গেলাম, যে সেটা টেনে উঠাতে পারবে না আমরা 2 জন। আমি নেমে গেলাম, আমি রিক্সাটার পাশে হেঁটে গেছি, এবং আমার ফ্রেন্ড যে রিক্সায় বসে আছে সে একটু হেভি, কিন্তু তারপরে আমি দেখলাম রিক্সাওয়ালা তাকে সুন্দর মতো টেনে উঠিয়ে নিয়েছে। আমি রিক্সার পাশাপাশি হেঁটে যাচ্ছি। ঠিক উপরে গিয়ে যখন পৌঁছালাম, একটা পুরানো বিল্ডিং, লাল ব্রিকের, দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক দিন ধরে মানুষের কোনো চিহ্ন নেই। এবং ওই জায়গাটা, এখানে যখন রিক্সাটা থামলো আমি তার পাশে এসে দাঁড়ালাম, আমার ফ্রেন্ড শাবাব রিক্সা থেকে নামলো, আমি সামনে তাকে ফার্স্ট কথাটা আমি শাবাব করলাম, শাবাব জায়গাটা দেখে সুবিধার মনে হচ্ছে না, আমরা ফেরত গিয়ে 4 জন একসাথে আসি। ও বললো হ্যাঁ ঠিক বলছিস। এই কথাটা বলতে আমার ধরেন 10 সেকেন্ড লেগেছে। এই কথাটা ওকে বললাম, পিছে ঘুরে দেখি রিক্সাওয়ালা নাই, যে রিক্সায় এতক্ষণ ছিলাম ওই রিক্সাটা জাস্ট নাই। রিক্সাটা যদি রাস্তা দিয়ে নেমে যায়, রাস্তাটা কিন্তু আমার সামনে নিচে, আমরা উপরে আসলাম, আমি পুরোটা দেখতে পাবো, ওই সাইড দিয়ে যদি পড়ে যায় আমি আওয়াজ পাবো। ও তো ভাড়া নিবে এত কষ্ট করে উঠলো, রিক্সাটা জাস্ট গায়েব। এইটা দেখে আমার ফ্রেন্ড সাহেব ওকে আমাদের একটু অ্যাবনর্মাল হয়ে গেল, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই কথাটা বলে না ও আটকে গেছে, এই কথাটাই বলছে। তার মানে একটু ভয়ও পেয়েছিল, অনেক ভয় পেয়েছে। এটা কি হলো, আমরা 2 জন বিশ্বাস করতে পারছি না, এটা কি হলো, বলছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমার গলায় তখন, আমি সবসময় তখন প্রথমে একটা আল্লাহু লেখা একটা লকেট ছিল, আমি এটা চুমে খেলাম। আমি শাওয়াবকে মানে মুরব্বীদের থেকে আগে শুনেছি যে কখনো যদি এরকম কোন ইনসিডেন্ট হয়, ওখান থেকে যখন তুমি চলে আসছে পিছনে তাকাতে না, এরকম একটা কথা আমি শুনেছি। আমি শাওয়াবকে বললাম তুই আমার হাত ধর, ভাই পিছে তাকাস না, আমার সাথে চল। আমি ওর হাত ধরে টান দিয়ে যাচ্ছি, আমারও ভয় লাগছে তখন। এন্ড ও জাস্ট ওর বলে যাচ্ছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমি কোনো মতো ওখান থেকে দৌড় দিয়ে আমরা সামনে গিয়ে আমার ফ্রেন্ডদের কাছে গেলাম। আমি ওকে আগেই বলে দিচ্ছি যে ওদের অবস্থা ভালো না, ওদেরকে জিনিসটা এখন বলা যাবে না, কি হতে পারে। ওখানে পৌঁছানোর পর ইন দ্য মিনটাইম হঠাৎ দূরে থেকে দেখি একজন সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছে, এবং তার সাদা দাঁড়, মানে এমনিতেই অনেক কিছু হয়ে গেছে। এবং তার মধ্যে আমি আর শাবাব এটা মনের মধ্যে নিয়ে বসে আছি, ওদেরকেও বলতে পারছি না কি হচ্ছে, আর নেওয়ার মতো ক্ষমতা নেই, কিরকম একটা অসহায় সিচুয়েশন, আমি জানি না আমার নেক্সট মুভ কি হবে। হেঁটে আসছে, আমি আবার কি এখন, তখন
থ্যাংক গড উনি এসে আমাদের কাছে আসলে, আপনারা কি ঢাকা থেকে সাইকেল চালা আসছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনাদেরকে তো এতক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা কই, আপনাদের তো আসার কথা। সো উনি হচ্ছে ঠিক মুভিতে হয় না কিছু রামু কাকা থাকে রেস্ট হাউসে, একদম। মানে উনি আমাদেরকে তারপর বলেন চলেন আমি নিয়ে যাচ্ছি। সো উনি একমাত্র লোক যে পুরো রেস্ট হাউসে। এবং তখন কি আপনারা ওনাকে ভরসা করতে পারছিলেন নাকি ভাবছিলেন যে না এখানে রাসেল ভাই এত অসহায় ছিলাম, আর কোনো উপায় ছিল না। আচ্ছা কি করব আমি জানি না, জানি না কি করবো। আচ্ছা So আমি like, এখন ওনাকে আমার ট্রাস্ট করতেই হবে, যেহেতু উনি বলে যে আপনাকে ঢাকা থেকে সাইকেল চলে আসছে, এই রেস্ট হাউস খুঁজছেন, উনি জানেন মনে ব্যাপারটা। হয় ব্যাপারটা জানে। সো ওনাকে ফলো করতে করতে গেলাম। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, যেই জায়গাটা আমাদেরকে রিক্সাওয়ালাটা নিয়ে গেছিল ঠিক ওই জায়গাটাতে রেস্ট হাউসটা ছিল, আমাদের চোখেও পড়েনি। ওই বিল্ডিংটা ঠিক পাশে। ও মাই গড, তার মানে উনি হেল্প করেছেন উনি হেল্প আপনাদেরকে। করে গেছেন, উনি হেল্প করেছেন। পরে এসে যখন ঘটনাটি আমাদের মুরব্বীদেরকে বলেছে, বলে যে এটা হয়তো একটা ভালো জিন ছিল, ভালো দিন ছিল। আপনাদেরকে পথটা দেখে গেছে। এবং মজার জিনিস হচ্ছে আমরা যখন ওই রেস্ট হাউসটাতে গেলাম তখন গিয়ে ডিনার করার সময়, এখন তোদেরকে বলা যায় কাহিনীটা, আমি বললাম যে আদনান, রফি ভাই একটা জিনিস হয়েছে। বলে আমাদের সাথে একটা জিনিস হয়েছে, তোকে বলতে হবে। আমি বললাম কি হয়েছে, তোমরা আগে বলো। বলে, তোরা যখন ছিলি না ওখানে যে গাছগুলো সব অনেক বছর পুরানো, বিশাল লম্বা মোটা গাছ, এটা ঝড় না হলে নড়ানো সম্ভব না। মানে এক সারিতে অনেকগুলা গাছ, কোনো গাছ নড়ছে না, একটা গাছ নাকি খালি দুলছে, মানে এদিক ওদিক করে দুলছে। এবং আদনান চোখ বন্ধ করে শুয়েছে, রুফি ভাই জিনিসটা দেখছে এবং ও ভয়, ও একটু বেশ ভীতু, ও ভয় কিছু বলতে পারছে না। মিলিয়ে দেখলাম দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি দ্য টাইম যখন আমাদের সাথে ওই ইনসিডেন্টটা হলো। সো থ্যাংক গড যে এরপর থেকে আমরা মানে ভালো মতো চলে আসতে পেরেছি। বাট মুরব্বীরা আমাদেরকে এক্সপ্লেনেশনটা দিয়েছে যে এটা ভালো কিছু কিছু একটা ভালো কিছু ছিল, তবে Definitely ওই ভালো এক্সপিরিয়েন্সটা কিছু ছিল। সত্যি ভয়ঙ্কর ছিল। Right. এবং একটা মজার জিনিস কি, ওইটা হওয়ার পর থেকে আমার ন্যাচারাল ভয়টা কমে গেছে দেখলাম। ও আচ্ছা আচ্ছা। এটা একটা ভালো জিনিস হয়েছে যে, বাট এই ঘটনাটা আমি যেমন লাইফে আমার জীবনে বাট আপনার ক্ষেত্রে ভালো হয়েছে, অনেকের ক্ষেত্রে খারাপও হয়। খারাপও হয়। রাইট, সেটা একটা ভালো একটা দিক ছিল, মানে এত খারাপের মধ্যে একটা ভালো দিক ছিল। True, জি। ওকে, বাট খারাপ জিন খারাপ হোক আর ভালো কেউ ফেস করতে চায় না, কেউ করতে চায় না। সেটাই। আপনার চোখের সামনে থেকে হঠাৎ একটা জিনিস just গায়েব হয়ে গেল, গায়েব হয়ে গেল, এটা এটা- মানে মেনে নেওয়া যায় না সেটাই। ওখানে বসে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি ঘটনা শুনবো, কোথাকার ঘটনা শুনবো? রাসেল ভাই, যেহেতু স্টুডিও সেশনস করতাম সেহেতু আমার কাছে মনে হয় ভূত এফএম সবচেয়ে কাছ থেকে আমি দেখেছি Right. একদমই। এবং যারা আসতো গল্প বলতো তাদের এক্সপিরিয়েন্সও দেখতাম। এবং বাই দ্য টাইম আই টু রিচ হোম ততক্ষণে কিন্তু ভূত এফএম চলছে। এবং আমাদের গাড়ির চালক যে দুজন আছে তাদের মধ্যে শাহাবুদ্দিন ভাই অন্যতম, যিনি ভূত এফএম এর বিশাল বড় ফ্যান। তো আমরা বলি না বলি শাহাবুদ্দিন ভাই অলওয়েজ অন, ভূত এফএমটা চলছে গাড়িতে যখন আমরা যাচ্ছি। তো সেদিন যেটা হলো যে আমাদের সাউন্ডের যিনি আছেন চিন্টু ভাইকে ওনার বাসা কাফুর, ওনাকে নামিয়ে তারপর আমি বাসায় যাবো। ইটস আ লং ওয়ে, ইট ওয়াজ অলমোস্ট 2 o'clock, 1:30টার মতো তখন বাজে বা 1:20 মতো।
আমাদের ডিফিকাল্টিজ হচ্ছিল, বাট ফাইনালি আমরা পেয়েছি। তো আমার বাসার রোডে এই জিনিসটা আমি কি বলবো, ইন 6 মান্থস 2বার এক্সপিরিয়েন্স করেছি। এবং এটা এটা ভয়ের এই কারণে যে বাসায় ঢুকলে পরে রাসেল ভাই ভয়টা লাগে, যে আমি যখন রাস্তায় ছিলাম তখন আসলে জিনিসটা বিশ্বাস করতে করতে টাইমটা চলে যায়। আর আর আমি যেহেতু দেখছি যে এতগুলো মানুষ এতগুলো গল্প নিয়ে আসছে, মানে জানি না, মানে মাঝে মাঝে মনে হয় যে তাদের কাছ থেকে কিছু কি রয়ে গেল, ট্রান্সফার হয়ে গেছে কিনা। আমার বাসা হ্যাঁ, সেটাই। পর্যন্ত বেড়াতে চলে আসলো রাইট, নাকি। সেটা হতেই পারে। তবে আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনীকে আরো সমৃদ্ধ করুক এনারা, এরকম ভাবে টহল দিয়ে, যদি এরকম হয় তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাদের সাথে আমি এখন একটা ঘটনা শেয়ার করতে চাই। আমার নিজের কোনো ঘটনা নাই, সুতরাং আমাকে পাঠিয়েছেন এরকম একটা ঘটনা আমি শেয়ার করছি। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল। টু
ছিল এপ্রিলের ঘরের চার কোনায় 4টা গজাল তাবিজ দেওয়া আছে। তো এই যে দেখলাম আমরা জিনিসটা, এবং দেখার পরে তারপরে আমি তখন ঘটনাটা ওইভাবে শুনেছিলাম না, আজকে যেভাবে শুনলাম। আমি চাচ্ছি যে এই ঘটনাটা আপনি একটু বলেন যে কি কাহিনী, এই 4টা তাবিজের কাহিনী কি, এবং আপনার বাসায় কি ঘটে। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনাটা আমি সেদিন বলিনি এই কারণে, আমি ডিটেলস বলিনি এই কারণে, বিকজ অফ ঠিক 4 দিন আগে এই তাবিজগুলো আমি লাগিয়েছিলাম, মাত্র 4 দিন আগে। তো আমি বুঝতে পারিনি যে এখন আমি বললে তাবিজের কোনো কার্যকারিতার কোনো প্রভাব পড়বে কিনা, কারণ তাবিজটা আমি অনেক অ্যাকচুয়ালি না পেরেই লাগিয়েছি। কারণ আমাদের বাসাটার একটু বিবরণ আমি দিয়ে নিই। আমাদের বাসাটা গোরান মাদানী ঝিলের পাশেই। তো মাদানী ঝিল অনেক আগে থেকে পুরাতন একটা ঝিল, পাকিস্তানের আমলের আগে থেকে। তো বাবা ওই জায়গায় 88-এ বাড়ি কিনে আর কি। তখন অ্যাকচুয়ালি ওই এলাকায় খুবই কম বাসিন্দা ছিল, 2-3টা টিলার মতো জায়গা ছিল যেগুলিকে মানুষ ইউজ করতো বসবাস করার জন্য। তখন বাবা শুধু জায়গা কিনে রেখেছিল, আর আমরা শিফট হয়েছিলাম 91-এ। ওকে, তো 91-এ শিফট হওয়ার পরে বাসায় দেখলাম একটা আম গাছ আছে, 2টা নারকেল গাছ আছে, আর তো মোটামুটি করে একটা করে নিলাম বাসা আর কি থাকার জন্য। তো আব্বা আবার গাছ খুব ভালো করতো আর কি, ভালো লাগতো গাছ, এই জন্য আম গাছটাকে বাঁচিয়ে এবং নারকেল গাছটাকে বাঁচিয়ে ঘরটা করেছিল। তো আম গাছটার একটা ছোট একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আম গাছে একটা গজালের মতো ছিল, বড় মোটা রড আম গাছের মধ্যে ঢোকানো ছিল। তো তখন ছোট ছিলাম, কিউরিয়াস ছিলাম, খুব বেশি কিউরিয়াস ছিলাম না, এবং ভাবতাম যে গাছে ওঠার জন্য হয়তো বা এই রডটা দিয়েছে, রড ধরে গাছে উঠা যাবে। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন এটার ঘটনা শুনছি আর কি। তো ঘটনাটা হলো, আমাদের জায়গা কেনার পর একটা ফ্যামিলিকে থাকতে দেওয়া হয়েছিল ওই জায়গায়। ফ্যামিলিটা আমাদের জায়গাটা দেখাশোনা করত। তো ফ্যামিলির বড় মেয়ে যে ছিল, ওই বড় মেয়ে একটু অ্যাবনর্মাল বিহেভ করত। অ্যাবনর্মাল বিহেভ করার পরে কেন করতো অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে যখন না হয় তখন হুজুরের কাছে যায়। হুজুর আসে, তাকে দেখে, এবং দেখার পরে পুরা বাড়ি বন্ধ করে আর কি। পুরা বাড়ি দোয়া করে, দোয়া কালাম পরে আম গাছে একটা গজালের মতো যে মোটা রড যেটা, সেটা মেরে দেয় এবং বলে যে কোনোভাবে যাতে এটা না বের করা হয়। তো ওই গাছ 88-এর বন্যায় কিছু হয়নি, 98-এর বন্যায় কিছু হয়নি, বাট 2004-এর বন্যায় ওই গাছটা মারা যায় আর কি। খুব মিষ্টি আম ছিল গাছের, তো মারা যায়। আমরা খুব ব্যথিতই হই। ব্যথিত হওয়ার পর গাছটা কেটে আমরা বাড়ি রিস্ট্রাকচার করি, এবং নারকেল গাছটাও কাটতে হয়। তো নারকেল গাছ কাটার পর আমি আমি 2 তলায় শিফট হয়ে যাই, এবং 2 তলায় শিফটে আমি আমার সেপারেট রুমে থাকি। রুমটা ইনফ্যাক্ট ওই গাছের যে পজিশন ছিল ওই পজিশনের উপরে ছিল রুমটা আর কি। তো এই কারণে আমি শিফটে এবং একা ঘুমাই আর কি, আমার রুমে আমি একা থাকি। তো একা থাকার পর দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন কোনো সমস্যা নেই, কোনো কিছু নর্মাল যেভাবে আছি সেভাবে চলতেছে। হঠাৎ করে একদিন দেখছি আমার অ্যাকচুয়ালি যে বেডে থাকে বেডটা নড়ছে। তো নড়ার কোনো কারণ নাই, ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য মনে হচ্ছে নড়ছে। একটু সজাগ হলাম, একদম ভূমিকম্পের মতো আপনি বলছিলেন। হ্যাঁ, ভূমিকম্পের মতো নড়ছে। তো নড়ার অ্যাকচুয়ালি বেসিক কোনো কারণ নেই, আর নতুন খাট নড়ার কোনো অপশনই নেই, আর আমি নিজেও নাড়াচ্ছি। তো ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য হয়তো ফিল করলাম, এই জন্য সজাগ হলাম। সজাগ হওয়ার পর যখন শুয়ে আছি তখন আবার নড়ছে, আবার নড়ছে। সাথে সাথে আমি টিভি অন করলাম, লাইট জ্বালালাম। টিভি অন করলাম বিকজ ভূমিকম্প হচ্ছে কিনা সেটা স্ক্রল দেখার জন্য, কারণ এখন টিভির স্ক্রলের সাথে চলে আসে। তো দেখা গেল যে সাথে সাথে চলে আসে কিনা, নাই কোনো স্ক্রল নাই, কোনো কিছু নেই।
তো আমি লাইট অন করে এবং টিভি অন করে টাইমার দিয়ে আমি ঘুমালাম। তারপরে আমি এটা ফিল করিনি। তারপর একদিন 2 দিন পর আবার সেম কাহিনী। কি করব কিছু করার নাই, তো লাইট জেলে টিভি অন করে ঘুমাই। প্রায় হচ্ছে আর কি, এরপর থেকে প্রায় হচ্ছে আমার সাথে, তো এখন কি করব, আমি হুজুরের সাথে আলাপ করলাম, আমাদের মসজিদে যে ইমাম আছে ওই ইমামের সাথে আলাপ করলাম। বললো কোনো সমস্যা নেই, আমি আপনার বাসায় যাব। আমি বললাম আসেন হুজুর, যা করার করেন, কিন্তু আমার এই থেকে সেভ করেন। অ্যাকচুয়ালি আমার খুব ভয় লাগে, আমি ছোটকাল থেকে একটু ভূতের ভয় পাই আর কি। তো হুজুর আসলো বাসায়, আসার পরে দেখার পরে আমাকে রুমে একা আনলো এবং আমার ফ্যামিলির কাউকে আসতে দিল না রুমে। একা আনার পরে বলল যে এই জায়গায় একটা পুরাতন ভূত থাকে। ভূত বলতে জিন বলছে, জিন, হ্যাঁ ভূত বলেনি, জিন বলছে। একটা পুরাতন জিন থাকে যে এই জায়গারই বাসিন্দা হিসেবে থাকে এবং আমাদের যেই জায়গাটা ছিল নির্জন জায়গা ছিল সেটা এখন জনবহুল জায়গা হয়ে গেছে, বাট সে এখনো আছে। আর ইনফ্যাক্ট যে জিলটার কথা বললাম, আপনারা দেখছেন জিলটা যে জায়গা থেকে শুরু হয়েছে তার আগে পরেও জিল ছিল, সবগুলো মাটি দিয়ে ভরাট হয়েছে, কিন্তু একটা সারাউন্ডিং জায়গা এখনো জিলে পরিণত আছে আর কি, জিল আছে। বিকজ অফ এটা নাকি অনেক গভীর, এটা নাকি ভরা যায় না। তো ওর আগের আদি বাসস্থানই এই সেম জায়গাটাই ছিল। আমি জানি না এটা কোইন্সিডেন্টালি ওই থেকে গেছে নাকি ওর কোনো হাত আছে এতে না ভরার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা থাকতো আগে থেকেই। আরেকটা গল্প আছে যেটা আমাদের অনেক আগে যারা ছিল তারা বলছে এই জায়গায় কলসি গলায় দিয়ে একটা মহিলা মারা গেছে, ঠিক সেই কারণেও হতে পারে, সেই কারণে হতে পারে, সেই কারণে হয়তো। তো আমি খাট আপনার কি এখনো নড়ে? খাট আমার এখনো নড়ে বলতে খাট আমার এখন নড়ে না, কিন্তু আপনি বলছেন মাঝখানে তাবিজ একবার খুলে গেছিল। হ্যাঁ, বাট হুজুর তারপর তাবিজ দিল এবং বললো এই জিন কিছু করে না, কিন্তু যাওয়া আসার সময় একটু দুষ্টমি করে মানুষের সাথে। আমার হুজুর এই ভাষায় বলছে, আমি বলতেছি যে দুষ্টমি না, তো আমার হার্ট অ্যাটাক হইতে পারে, স্বাভাবিক এই অবস্থা আর কি। তো হুজুর আমাকে তাবিজের মতো দিল, চিরকুটের মতো, যেটাতে আরবি লেখা আছে। আমি তো আরবি বুঝতে পারি না, তো ওই রকম করে। তো হুজুর বললো 4 কোণায় 4টা লাগিয়ে দেন। তো 4 কোণায় 4টা লাগালাম, কস্টিপ দিয়ে লাগালাম। কস্টিপের আবার আঠা কিন্তু খুলে যায়, ওয়ালের যদি কস্টিপ অনেক কিছুদিন থাকে তাহলে আঠা আবার খুলে যায়। তো আমি নর্মাল চলতেছে, এরপর থেকে আর কিছু হয়নি। হয়তোবা মনের জ্বরও বেড়ে গেছে, হয়তোবা আমি ওই তো চিন্তা করছি না। তো তারপর হঠাৎ করে একদিন আবার খাট নাড়া শুরু করলো। আমি কি সমস্যা, আমি লাইটটা জ্বালাম করলাম এবং সাথে আমার চোখ গেল ওই 4 কোণায় মধ্যে দেখি 2 জায়গায় আছে, 2 জায়গায় নেই। তো 2 জায়গায় নেই, আমি সাথে সাথে নিচে গ্রাউন্ডে চেক করলাম, কারণ সোফার পিছনে ঝাড়ু দেওয়া সম্ভব না আর কি, তো পড়লে ওই জায়গায় পড়তে পারে। তো দেখলাম হ্যাঁ ওই জায়গায় 2টা পড়ে আছে। তো সাথে সাথে আমার খুব ভয় লাগলো এবং আমি ডাকাডাকি করলাম, আমার ফ্যামিলির মানুষজন আসলো, বললাম যে এই অবস্থা। তো সাথে সাথে আমার বড় ভাই লাগিয়ে দিল ওয়ালে। তারপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন আপনাদের ভূতের ফিল্ম যখন ওই জায়গায় হয়েছে, আমাদের মাদানী জিলপাড়ে যখন ভূতের ফিল্মটা হয়েছে, ওই জায়গায় আমাদের পুরাতন একজন বয়স্ক মানুষ, যিনি আপনাকে একটা স্টোরি শেয়ার করেছিল, জানালা দিয়ে ওনার যে স্টোরিটা যে জায়গায় বলেছে আমার জানালা দিয়ে দেখা যায় অ্যাকচুয়ালি ওই জায়গাটা। ওই স্টোরিটা ছিল যে একটা মহিলা মানে পেট নিয়ে আর কি, যে গলা কাটা একটা খুলি নিয়ে ব্যাগের ভিতর করে নিয়ে এই কথাটা উনি বলেছিল এবং সে মাঝে মাঝে ডাকে কই যাস, কোথায় যাস। হ্যাঁ, তো এই কথাটা যে জায়গা দিয়ে বলেছিল এটা অ্যাকচুয়ালি আমার জানালা দিয়ে দেখা যায় এবং এটা মাঝরাতের একটা টাইমে 2টা-2:30টার দিকের ঘটনা আর কি। তো অফিস থেকে যেদিন দেরি করে যেতে হয় সেদিন একটু লেট ঘুমাইতে হয় এবং লেট ঘুমাইতে হলে ওই 2টা-2:30টার দিকে আমাদের বাড়ির বাইরে যে কুকুরগুলো আছে সবগুলো একটা টাইমে 2-3 মিনিট এরকম ডাকাডাকি করে। এবং তখন আমি জানি না বাতাস থাকে নাকি কোনো সংস্পর্শের জন্য যে আমার জানালা করে কাঁপে। আচ্ছা, আমার জানালাও কাঁপে। ওকে, তো ওই সময়টা আমার জন্য খুবই খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর লাগে।
ওকে, থ্যাংক ইউ সুমন ভাই। শুধুমাত্র ঘটনা, আপনার ঘটনা অনেক সুন্দর ছিল, শুধুমাত্র একটা পার্ট ছাড়া, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনাদের ভূত এফএম আপনারও ভূত এফএম যারা শুনছেন তাদের সবার। আমরা চলে যাব আমাদের এখন আরজে অরুণিমার কাছে, এবং অরুণিমার কাছ থেকে আমরা শুনবো, এবং আমাদের এরপরে আমরা তোমার কাছ থেকেও আমরা ঘটনা শুনবো একটা। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন, শুভ এসএমএস করছেন ওয়াসা রাজশাহী থেকে আমাদেরকে। তিনি বলছেন যে ভয়ে জমে যাচ্ছেন তিনি, ঘটনা খুলো জোস হচ্ছে লিখেছেন আমাদেরকে। এফএম জল কন্যা আমাদের বলছেন অনেক ভালো হচ্ছে। শিমুল কলাবাগান থেকে আমাদের সাথে রয়েছেন, উনি একটু 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 প্রবলেম পাচ্ছেন, শুনতে একটু প্রবলেম হচ্ছে তাই জানাচ্ছেন। আমি মাসুম ভাইকে জানাই দিলাম ব্যাপারটা। দীপ্ত আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুন্না রাজশাহী থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পারভেজ সহ আরো অনেকে। তো আমরা চলে যাই অরুণিমার কাছে, এবং অরুণিমার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসি। অরুণিমা, কোথায় ঘটেছিল এই ঘটনাটা একটু আমাদের বলেন। আচ্ছা, এটা ঢাকাতে, এই ঘটনাটা বেশ আগে একটা সরকারি হাসপাতালে। অরুণিমা, কয়টা শো করছেন আপনি? অনেকগুলো করছি, গলার অবস্থা শুনে বুঝতে পারছেন। তবে কারেন্টলি গুড লাইফ করছি 2টা থেকে 5টা, প্রত্যেকটা রবিবার থেকে বৃহস্পতিবার। তো রাসেল মনে হচ্ছে আপনাকে আমি একবার বললাম যে রাসেল আমার সাথে তো কোনো ভৌতিক অভিজ্ঞতা হয় না, আমি তো কোনো ভূত দেখি না, কিছুই হয় না, কোনো অলৌকিক ঘটনা। তো আপনি তখন আমাকে বলেছিলেন যে আসলে ভাবে আশে বসে থাকলে, ওই জায়গায় যেই অপেক্ষা করে থাকলে তো আর ভূত এসে আমাকে দেখা দেবে না, ইটস নট লাইক দ্যাট। তো সুতরাং আমার ডিরেক্ট কোনো সেরকম অভিজ্ঞতা নেই, তবে আমার মায়ের একটা গল্প আছে। আর যখন আমি ঘটনাটা আজকে যখন সবার আমার রেডিও ফুর্তি পরিবারের সবার ঘটনা শুনছিলাম, মনে হচ্ছিল আমার এই ঘটনাটা হয়তো অনেক বেশি সিম্পল, কিন্তু হয় না যে এত বছর পার হয়ে গেল কিন্তু একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম না, এরকম একটা ঘটনা। তো এটা ঢাকায়, এটা হচ্ছে 80-র দশকের শুরুর দিককার কথা। তখন আমার মার
চলতে ফুর্তি Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, ঢাকায় আছেন আমাদের শাহিন ভাই, এবং রেডিও ফুর্তি সবাই আমরা এসেছি গাজীপুর, এবং গাজীপুরের খুবই প্রত্যন্ত একটা জায়গা থেকে আমরা এই শোটা করছি। আপনারা গাজীপুরে আসলে হয়তো কোনো সময় এই জায়গাটায় আসলে জানতে পারবেন যে আমরা এখানে ছিলাম। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আরো কয়েকজন আছেন, তারা গল্প ঘটনা বলবেন না, আজকে প্রথম ভূত ফিল্মে জয়েন করুন, তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো। আপনার নামটা একটু বলবেন, আপনি কোন শোটা করছেন একটু সবাইকে যদি জানান প্লিজ। এক সেকেন্ড আরেকবার বলতে হবে কোথায়। রাইট, আমরা করছি হোয়াটস ইন দ্যাট স্টিম on Right. It's every Monday. It's a teen show. আমরা করি with Raba and Fahad. আমি Raba and I'm Fahad. কেমন লাগছে আজকে এখানে এসে? আমরা কখনো অ্যাকচুয়ালি মানে আমি স্পেশালি আমি অলওয়েজ শুনতাম শোটা, কিন্তু লাস্ট একদম শেষ করতে পারতাম না, কারণ প্রচন্ড ভয় লাগতো, তো আমরা শেষ করতে পারতাম না। আজকে শেষ করে যাচ্ছেন স্টোরি শুনলাম and it's very scary. I'm very scared. শুধু ওইটা না, আমরা সব মানে আমরা যদি বেশি ভয় লেগে থাকতো আমরা অফ করে দিতে পারতাম। আজকে কোনো চান্স নাই, নো চান্স, কন্টিনিউয়াসলি লাইক 6-7 স্টোরিজ, এবং প্রত্যেকটা একটা চেয়ে একটা ভয়ঙ্কর। ইটস there's no way. I mean, yeah, there's a different experience for the first time. আমাদের লাইক কারো কারো আছে না কোপিং মেকানিজম, যে ও আচ্ছা ভয় পেলে হয়তো তাদের মানে দাঁত নড়ছে অথবা they're biting their nails. আমার এখানে হচ্ছে কোপিং মেকানিজম, আমি জাস্ট বসছি আর আমি ভাবছি এটা what if it was me. সেটাই তো, সবাই তাই ভাবে, আমাদের সবাই সেম এইভাবেই ভাবে, এবং মনে করে যে আমি হলে আসলে কি হতো। আমরা বলিও যে আসলে নিজেকে ওই জায়গায় কল্পনা করলে কেমন লাগবে। আমি আপনাদের দুজনকে বলবো যে আপনারা আজকে অ্যাটলিস্ট যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো আরেকবার একটু মনে করবেন, এবং ওই জায়গাগুলোতে নিজেদেরকে একটু চিন্তা করে দেখবেন কেমন লাগে, এবং যদি ভয় লাগে তাহলে নেক্সট ডে আমাদের আরেকবার আপনারা এসে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। অফকোর্স, আমাদের ডেফিনেটলি। থ্যাংক ইউ অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, তার কাছে আমি একটু শুনবো আপনার নামটা, এবং আপনি একটু প্লিজ জানিয়ে দেন সবাইকে যে আপনি কোথায় কোন শোটা করছেন, এটা যদি প্লিজ সবাইকে জানিয়ে দেন। Hello, Russell Bhaiya. So basically, I'm Sonia. I do my show from Chittagong. So আমি চিটাগং-এ 11টা থেকে একটা ফার্স্টে মিউজিক এক্সপ্রেস করতাম, কিন্তু এখন আমি চিটাগং কলিং করছি। এন্ড আজকে যখন গল্পগুলো শুনলাম, নর্মালি যেটা হয় আমরা যখন গল্প শুনি তখন আমাদের কিন্তু ভয় লাগে ইয়ারফোনে, কিন্তু আজকে যখন এক্সপ্রেশন গুলো দেখছিলাম, যখন সবাই গল্পগুলো বলছিল, তখন মনে হচ্ছিল যে ও মাই গড, মানে হোয়াট দে হ্যাভ গন থ্রু, তখন আরো বেশি ভয় লাগছিল। এন্ড যখন আমি শুনছিলাম, আমি ডিসকাস করছিলাম যে আমি কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ভাবতাম যে এগুলো হ্যালুসিনেশন, এগুলো আসলে হয় না, জিন ভূত বলতে আসলে কিছু নেই। এখন কি মনে হচ্ছে? যখন শুনছিলাম হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমিও কিছু একটা ফিল করতে পারছি, বিকজ আই ওয়াজ হ্যাভিং গুজবাম্পস এন্ড দেন গুজবাম্পস হচ্ছিল। এবং ব্যাপারটা হচ্ছে কি যে আসলে জিনিসটা হচ্ছে কি যে আমরা যখন রেডিওতে শুনি আমরা তো চেহারা দেখতে পাই না, মানুষের চেহারা দেখে অনেকে ভাবে যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় কিনা, এই মানুষটা সত্যি বলতে পারেন কিনা বা মিথ্যা বলতে পারেন কিনা আমরা বুঝি না। বাট আজকে তো চেহারাগুলো দেখে, হ্যাঁ অবশ্যই, মানে দে হ্যাড দ্য থ্রিল ইন देयर ফেস। একদম সেটাই। তখন যখন শুনছিলাম তখন মনে হলো এটা আসলেই সত্যি, আর তখন এত বেশি ভয় লাগছিল। এট ওয়ান পয়েন্ট হঠাৎ করে আমার কাছে শুনতে শুনতে আমি এত বেশি মানে I was lost in their story, হঠাৎ করে আমি বাম কানে শুনছিলাম না, আমার তখন এত ভয় লাগছিল। আমি অর্ণিমা আপুকে বললাম, আপু আমি না ভয়ে বাম কানে শুনছি না, এখন এটা কি কোনো ভূতের কিছু নাকি মানে আবারও হ্যালুসিনেশন, এটা জানি না। বাট হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা পুরোই ডিফারেন্ট ছিল, শুধু শোনা আর একটা মানুষের এক্সপ্রেশন দেখে গল্পটা শোনা, দুটো আসলে অনেক বেশি ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আমরা চলে যাব আমাদের মনির ভাইয়ের কাছে, এবং আমাদের সাথে মনির ভাই আছেন প্রথমবারের মতো, এবং মনির ভাইয়ের কাছে আমরা একটা ঘটনা শুনতে চাই এই মুহূর্তে। মনির ভাই, কোথায় ঘটেছিল এই ঘটনাটা প্লিজ আমাদের একটু বলেন, এবং কি ঘটেছিল? থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স এটা।
আমি তখন ক্লাস 6-এ পড়ি, 6-এ ফাইনাল এক্সাম দিই। ফাইনাল এক্সাম দিয়ে তখন আমি ফ্রি। আমার গ্রামের বাড়ির এক আত্মীয়, ওনার ছোট একটা ছেলের পায়ে একটা ফ্র্যাকচার নিয়ে ট্রিটমেন্ট করার জন্য ঢাকাতে এসেছিলেন। তো কিছুদিন পর ওই ছেলেটা পায়ে ফ্র্যাকচারটা এত ডেঞ্জারাস হয়ে যায় যেটা পুরো শরীরের ব্লাডের সাথে মিশে যায় এবং ওই ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর আমার বড় ভাই, যে ছেলেটা মারা যায় ওই ছেলেটার বাবা এবং আরো 2জন লোক সাথে ছিলেন। তো সবাই মিলে আমরা তখন মনে হয় রাত্র 11টা কি 11:30 বাজে যখন আমরা রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। তো যখন অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম তখন তো কিছুটা পথ আছে, প্রায় 1-1.5 কিলোমিটার, যে পথটা হেঁটে যেতে হবে, কোনো গাড়ি বা ইয়ে যাবে না, ওই অ্যাম্বুলেন্স যাবে না ওই রাস্তাটাতে। তো আমরা খুব রাতে যাচ্ছি, এমনিতেই খুব ছোট, প্রচন্ড ভয় পাচ্ছি রাতে। গ্রামের রাস্তাটা নর্মালি যেরকম হয় আর কি, গাছে ভরা জঙ্গলের মতো টাইপ। তো হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি। তো বড় ভাই বলতেছে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তো হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ করে একটা রাস্তা, ওই গ্রামে যাওয়ার জন্য একটাই রাস্তা, রাস্তাটা 3টা রাস্তা হয়ে যায় এবং হুবহুব সেম 3টা রাস্তা, একদম একই রকম দেখতে। তার মানে এই যে আমরা এই কাহিনীগুলো যে শুনি, আপনি এটা একদম নিজের চোখে দেখেছেন। মানে আপনি তো মানে আমি যেমন হচ্ছে যে আপনার সম্পর্কে পুরোপুরি জানি, এখন যখন বলবেন তার মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে আপনি নিজে দেখেছেন। আপনি খুব একটা, আমার মনে হয় না যে আপনি খুব একটা বিশ্বাস করেন, বাট আপনি নিজের চোখে দেখেছি ভাই। তো মানে আমি নিজেও মানে তখন এত ভয় পাচ্ছিলাম, মানে তখন আমি ক্লাস 6 থেকে মাত্র 7-এর জন্য ফাইনাল এক্সাম দিয়েছি, মানে আমি এত তখন এত ভয় পাচ্ছিলাম। তো তখন সবাই খুব সুরা করতেছিল, ইয়া করতেছিল। তো বেশ কিছুক্ষণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা স্টিল ওইখানে দাঁড়িয়ে আছি এবং 3টা রাস্তা দেখতে পাচ্ছি, হুবহুব সেম 3টা রাস্তা। পাশে কিছু কিছু সময় আগুন জ্বলে উঠতেছে, গাছগুলো একটু নড়াচড়া করতেছে একটু অদ্ভুত ভাবে, মনে হচ্ছে ঝড়, প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো বড় ভাইকে আমি খুব জোর করে ধরে রাখছি এবং মানে আমি কাঁদতেছি তখন ওই সময়টাতে। তো ভাইয়ারা খুব জোরে জোরে সুরা পড়তেছে আর ভাইয়া জাস্ট আমার পিঠে থাপড় দিচ্ছে আর বলছে যে তুমি ভয় পেও না, আমি আছি। তো প্রায় তখন আজান দেওয়ার কাছাকাছি যখন সময় চলে আসলো, তো একটা আজান শুনতে পেলাম। ঠিক তখন আবার আজানটা যখন শুরু হলো, তার ঠিক মাঝামাঝি সময়তে যে আবার 3টা রাস্তা একটা রাস্তা হয়ে যায়। তো এই একটা রাস্তা যখন হয় তখন মানে আমরা আবার সবাই মিলে মুভমেন্টটা শুরু করি। মুভমেন্টটা শুরু করে তখন আমরা বাসা পর্যন্ত যাই আর কি। এবং আমি মানে ওই ঘটনাটার পর বাসায় যাওয়া পর্যন্ত আমার প্রচুর জ্বর চলে আসে। আমি ওইখানে মানে অসুস্থ হয়ে পড়ি এবং ওইখানে আমি প্রায় 5-6 দিন অসুস্থ ছিলাম। ওকে, মানে এটা একদম আপনার নিজের চোখের সামনে। থ্যাংক ইউ মনির ভাই একটা চমৎকার ঘটনার জন্য। আমরা এখন চলে যাব জিলানী ভাইয়ের কাছে, এবং জিলানী ভাইয়ের কাছ থেকে আমরা যে প্রথম শুরু করেছিলাম এবং সেই ঘটনাটা আমরা যে বলেছিলাম যে গুলশানের একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো এবং তারপরে আমরা শুনবো। এখন সময় আছে, এখন আমাদের বেশ কিছুটা সময় আছে, আধা ঘন্টার মতো, প্রায় আধা ঘন্টা পুরো নয়, 20 মিনিট আছে। জিলানী ভাইয়ের কাছে ছোট্ট একটা ঘটনা, একদম ছোট, আমি শুনছি। তো ঘটনাটা শুনি একটু। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা আসলে আমার এক খালার সাথে। তিনি তখন মগবাজার একটি বাসায় ছিলেন। তো বাসাটা নিয়ে একটু মানে অনেক ধরনের কাহিনী শোনা যাচ্ছে, এমনিতেই অনেক কাহিনী না বলেন, অনেক ধরনের কাহিনী শোনা যায়। হ্যাঁ, আর
দিস ইজ ইন ইটসেলফ খুব ভৌতিক একটা পরিবেশ। আমি সকাল থেকে এটা মানে একদম নতুন এক্সপিরিয়েন্স, রাইট? নতুন এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, আশেপাশে যেদিকে তাকাই পুরো অন্ধকার, কোনো একটা জিনিস আপনি হেডফোনে শুনতে পাচ্ছেন যে এই যে একটা পোকামাকড়ের যে সাউন্ডটা, এটা কিন্তু ন্যাচারাল, মানে আমরা এখানে আমরা কোনো কিছু অ্যাড করছি না, এখানে ন্যাচারালি একটা ভৌতিক পরিবেশ। এবং আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, আমি যে রুমটায় আছি সেটার পেছন দিকে আমি যদি জানলাটা খুলি, এখানে একটা বাসা আছে, বোঝা যাচ্ছে একটা পরিত্যক্ত বাসা। ইটস এ রিয়েলি ওল্ড ভিন্টেজ হাউস। In itself, I would say that I'm really scared right now. রুমে গিয়ে মনে হয় না একা একা থাকতে পারবো। সো আমরা আছি, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট এখন যাচ্ছি যে ঘটনাটা, সেটা দিয়েই মানে সেটা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন অনেকে জানি, তারপরেও চলে যাচ্ছি সেই ঘটনায়। এবং আমার কাছে এই ঘটনাটা আজকে খুবই অদ্ভুত লেগেছিল। একটা কারণ আছে, যেই রাস্তাটার কথা বলা হবে সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন বাড়ি যাই, এই জন্য এই ঘটনাটা খুবই স্পেশাল। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন বাড়ি যাই, এতদিন পর্যন্ত আমি নির্ভয়ে গেছি, আমি জানি না যে কালকে থেকে কি হবে। তো চলুন শুনি ঘটনাটা। রাসেল ভাই, সরাসরি আমি ঘটনায় চলে যাই। জি। এটা ছিল অনেক একটা কঠিন দিন, অনেক কাজ ছিল। জি। এন্ড মাঝে মধ্যে এরকম হয়, আপনারও হয়, আপনি ক্রিয়েটিভ কাজ করেন, অনেক কিছু করেন, অনেক রাত হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো আমি সাধারণত এরকম মাঝে মধ্যেই হয়। তো হলে যেটা করি যে আমার ড্রাইভারটাকে বলি বাসায় চলে যাও। আচ্ছা। আমি তখন বাসায় চলে যাই নিজে ড্রাইভ করে। তো সেদিন এত বেশি কাজের চাপ ছিল, মানে ইট ওয়াজ এ রিয়েলি ভেরি ভেরি ডিফিকাল্ট ডে। আই ওয়াজ ফিলিং সো এক্সহস্টেড। ড্রাইভারকে বলতে ভুলে গেছি এবং ওই ড্রাইভারটাও রয়ে গেছে। এন্ড এখন তো প্রায় 2টা বাজে। ওই দিন সেটা ছিল 2:15 মিনিটের মতো হবে বা 2:20 মিনিটের মতো। আমি অফিস থেকে নিচে নামি। নিচে নামার পর খেয়াল হলো যে ড্রাইভারকে বলি নাই, সে ওয়েট করছে। আরো একটা দুটো ড্রাইভার ছিল, গার্ড ছিল। আমি ওই জায়গাটায় আরো অনেক লোকজন থাকে, সারাদিনই মানুষ থাকে, কারণ মিডিয়া পাড়ার মাঝখানে জায়গাটা। তো ওখান থেকে গাড়িতে উঠলাম। আমি ভাবলাম যে আমি নিজেই চালাই এবং ড্রাইভার
বেসিক্যালি নর্মাল জ্বর ছিল, জ্বর থেকে আস্তে আস্তে আরো শরীর খারাপ হওয়া শুরু করলো। দেন ফাইনালি 2 রাত ধরে আমি নিঃশ্বাস নিতে পারতাম না। সো নেক্সট হসপিটালে গিয়েছি, এন্ড হসপিটালে যাওয়ার পর অক্সিজেন নিতে যাব, তখন দেখি যে আই এম অলরাইট। তো ঠিক অবস্থায় তবুও ওয়েট করে দেখলাম, ডক্টর চেক আপ করলো, বললো কিছু না, জাস্ট নর্মাল জ্বর। বাসায় এসে কোনো কাজ হচ্ছিল না, বাট যখন আপনি তাবিজটা সরিয়ে ফেলেন একদম একদিনের মধ্যে ভালো হয়ে গেলেন। আচ্ছা, কয়বার এরকম হয়েছে আপনার সাথে? এটা তাবিজটা স্পেসিফিক্যালি একবার পেয়েছিলাম, তখন তার অনেক মাস পর, লাইক আই ওয়াজ গোয়িং থ্রু ডিপ্রেশন, তারপরে অনেক কিছু, মানে পড়ালেখা করতে পারছিলাম না, মানে এভরিওয়্যার আমার সব দিক দিয়ে কিছু পাচ্ছিলাম না, তখন আবার পাওয়া গিয়েছিল। বিছানার নিচে পাওয়া যায় না, প্রবাবলি আলমারি বা ওরকম চিপা কোনো জায়গায় পাওয়া গেছে। আমার ব্যাপারটা এরকম যে শুধুমাত্র যে শরীর খারাপ হবে এরকম, যে আপনি পড়াশোনা করতে পারছিলেন না, অমনোযোগী ছিলেন, এই জিনিসগুলো হতে পারে, তাই তো? তাই মনে হচ্ছে। এবং তখনও কি ওই তাবিজটা পাওয়ার পরে, তাবিজটা নিয়ে যখন ফেলে দেওয়া হয়েছে, তারপরে সব ঠিকঠাক হয়ে গেছে আবার? তখন আবার অনেকদিন টাইম লেগেছিল। আচ্ছা, বিকজ ওটা মনে হয় অনেক দিন ধরে ছিল, যেটা পরে পাওয়া গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ তাজিয়ান। যেটা আমরা আপনার সাথে আবার কথা। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন, আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন।
এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।